नमस्कार ভিউয়ার্স, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আমরা আজকে 7 নম্বর প্র্যাকটিস সেটটা নিয়ে আলোচনা করব। তো তার যে প্রথম প্রশ্নটা আছে, ঠিক আছে, প্রথম প্রশ্নটা দেখে নাও। প্রথম প্রশ্নটা আছে পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ফুল কি? ঠিক আছে, গোলাপ নাকি শিউলি নাকি জুঁই নাকি সূর্যমুখী? তো তোমরা মনে রাখবে, পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ফুলের কথা যখন আসবে তখন হচ্ছে শিউলি ফুল। ঠিক আছে, পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ফুল। এবং পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় যদি বলা হয় গাছের কথা, গাছ, সেটা হচ্ছে ছাতিম। এরপর কিছু কিছু আমাদের যে রাষ্ট্রীয় জিনিসগুলো আছে সেগুলো তোমরা দেখে নাও, অর্থাৎ আমাদের যে রাজ্যের আছে, যেমন আমাদের রাজ্যের বললাম ফুল হচ্ছে শিউলি, গাছ হচ্ছে ছাতিম গাছ। যদি বলা হয় পাখির কথা, পাখি হচ্ছে সাদা গলাযুক্ত, শুধু মাছরাঙা নয়, সাদা গলাযুক্ত মাছরাঙা, সাদা গলাযুক্ত মাছরাঙা। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের যে পশু, ঠিক আছে, পশু হচ্ছে আমাদের মেছো বিড়াল। এই প্রশ্নগুলো কিন্তু আসে, অনেক সহজ মনে হলেও কিন্তু পরীক্ষাতে এরকম ধরনের প্রশ্নই আসে। এরপর আমাদের পশ্চিমবঙ্গে যদি তোমাকে একটা বিশেষত্ব বলি, সেটা হচ্ছে কি, দেখো আমাদের যে পশ্চিমবঙ্গ, তার পশ্চিমবঙ্গের উত্তরে রয়েছে কি হিমালয় পর্বত এবং দক্ষিণে রয়েছে কি বে অফ বেঙ্গল। তো আমাদের ভারতবর্ষের এমন কোনো স্টেট নেই যার উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, কারও নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গের আছে। ঠিক আছে, এরপর দেখো পশ্চিমবঙ্গের পূর্ব এবং পশ্চিমে বিস্তার কত? পূর্ব এবং পশ্চিমে, ঠিক আছে, ইস্ট আর ওয়েস্টের মধ্যে ডিস্টেন্সটা কত? 220 কিলোমিটার, 420 কিলোমিটার, 320 কিলোমিটার নাকি 520 কিলোমিটার? তো মনে রাখবে, পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে বিস্তার হচ্ছে 320 কিলোমিটার। পূর্ব এবং পশ্চিমে হচ্ছে তোমার 320 কিলোমিটার। ঠিক আছে, এ দেখো, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ। একদম ওয়েস্টে আছে পুরুলিয়া এবং এদিকে আছে নর্থ 24 পরগনা। ঠিক আছে, তো এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত আমাদের? 320 কিলোমিটার। এবং যদি বলা হয় নর্থ থেকে সাউথে, নর্থ থেকে সাউথে আমাদের ডিস্টেন্স হচ্ছে নর্থ টু সাউথ 623 কিলোমিটার। ঠিক আছে, আর তোমাদেরকে যেটা বলছিলাম, দেখো আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে কি হিমালয়, আর নিচে আছে কি বে অফ বেঙ্গল, একমাত্র পশ্চিমবঙ্গের। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন জেলার পূর্ব পশ্চিমে বিস্তার সবচেয়ে কম? আমাদের যে ডিস্ট্রিক্টগুলো আছে তার মধ্যে সবথেকে কম পূর্ব পশ্চিমে। ঠিক আছে, পূর্ব পশ্চিমে ডিস্টেন্সটা সবচেয়ে কম। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান নাকি পশ্চিম বর্ধমান? তো সবথেকে ডিস্টেন্স কম হচ্ছে উত্তর দিনাজপুর। ঠিক আছে, উত্তর দিনাজপুরের কাছে চোপড়া নামক জায়গাটার ডিস্টেন্স খুবই কম, প্রায় 9 কিলোমিটার। কত? প্রায় 9 কিলোমিটার। তোমরা একবার ম্যাপটা দেখো। ঠিক আছে, ম্যাপটাতে তোমরা যদি দেখো উত্তর দিনাজপুরে, ঠিক আছে, এই যে উত্তর দিনাজপুর, এই উত্তর দিনাজপুরের যে গ্যাপটা, ঠিক আছে, এটা মাত্র 9 কিলোমিটার। এই যে 9 কিলোমিটার, এই জায়গাটাকে বলা হচ্ছে কি চিকেন নেক। এই জায়গাটাকে বলা হচ্ছে চিকেন নেক, এবং চায়না চাইছে যে এই জায়গাটাকে মানে কোনোরকমভাবে যদি কেটে বাদ দেওয়া হয় তাহলে উপরের যে অংশটা, ঠিক আছে, উপরের যে অংশটা সেটা তারা নিজেদের দখলে করতে পারবে। ঠিক আছে, তারা এটাই করতে চাইছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভূমির প্রকৃতি অনুযায়ী পশ্চিমবঙ্গকে কয়টি ভাগে ভাগ করা যায়? ভূমির প্রকৃতি 3টি, 4টি, 2টি নাকি 5টি? তো মূলত পশ্চিমবঙ্গের যে ভূমির প্রকৃতি, ঠিক আছে, পশ্চিমবঙ্গের যে ভূমির প্রকৃতি সেই হিসাবে পশ্চিমবঙ্গকে মূলত 3টি ভাগে ভাগ করা যায়। মূলত কটি ভাগে? 3টি ভাগে। কি কি যদি বলা হয়, প্রথমত অ্যান্সারটা লিখে নাও, 3টি। কি কি দেখে নাও। একটা হচ্ছে কি উত্তরের পার্বত্য অঞ্চল, কি বললাম 3টা ভাগে ভাগ করা যাচ্ছে, তাহলে একটা হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল। ঠিক আছে, নেক্সট আছে কি পশ্চিমের মালভূমি, পশ্চিমের মালভূমি, এবং আরেকটা আছে কি সমভূমি। এটা হচ্ছে কি মেনলি এই সমভূমিকে আবার ভাগ করা যায় কি কি, তরাই ডুয়ার্স, তরাই ও ডুয়ার্স। ঠিক আছে, তাছাড়া কি একটা হলো তরাই এবং ডুয়ার্স, আরেকটা হচ্ছে উত্তরের সমভূমি, একটা হচ্ছে উত্তরের সমভূমি রাঢ় অঞ্চল। ঠিক আছে,
এবং বালুকাময় সমভূমি, বদ্বীপ এবং সুন্দরবন এই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের যদি ম্যাপটা তোমরা একবার দেখো, পশ্চিমবঙ্গের যে ম্যাপটা সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ। তো এই যে পুরুলিয়ার ডিস্ট্রিক্টটা আছে, ঠিক আছে, এই জায়গাটাকে বলা হচ্ছে কি পশ্চিমের মালভূমি। মনে রাখবে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার যে সাইডটা, এটা হচ্ছে কি আমাদের ছোটনাগপুর মালভূমির অংশবিশেষ, তার জন্য এটাকে বলা হচ্ছে পশ্চিমের মালভূমি। এবং এই যে এরিয়াটা, এই যে মাঝের এরিয়া, এটা হচ্ছে রাঢ় অঞ্চল। এই জায়গাটা হচ্ছে কি বালুকাময় অঞ্চল। উত্তরের সমভূমি এই জায়গাটা, পার্বত্য অঞ্চল এই জায়গাটা। ঠিক আছে, এরমভাবে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, 3 বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত? 3 বিঘা করিডোর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার নাকি কালিম্পং? ঠিক আছে, তো 3 বিঘা করিডোর হচ্ছে তোমার কোচবিহার ডিস্ট্রিক্টে পড়ছে। ঠিক আছে, কোথায়? কোচবিহারে। এরপর 3 বিঘা করিডোরটা কি দেখে নাও। 3 বিঘা করিডোর হলো একটি স্বতন্ত্র ভূমি যা কোচবিহার জেলার মেঘলিগঞ্জ মহকুমা এবং বাংলাদেশের লালমনিরহাটের যে উপজেলা সেই সীমান্তে অবস্থিত। অর্থাৎ কি আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টের এবং বাংলাদেশের লালমনিরহাটের যে পাটগ্রাম, ঠিক আছে, এদিকে হচ্ছে বাংলাদেশ, আমাদের এদিকে হচ্ছে পশ্চিমবঙ্গ। তো এই পশ্চিমবঙ্গের কোচবিহার এবং বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম, তাদের যে মাঝের যে সীমান্তে স্বতন্ত্র ভূমিটা, এটা বলা হচ্ছে 3 বিঘা করিডোর। 2011 সালে, ঠিক আছে, মনে রাখবে 2011 সালে বাংলাদেশ যাতে এখানে একটা তাদের এরিয়া আছে দহগ্রাম বলে, সেইখানে তারা যাতে যাতায়াত করতে পারে, তার জন্য এটিকে ইজরার মাধ্যমে, ঠিক আছে, কিসের মাধ্যমে? ইজারার মাধ্যমে বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল কোন নদী 2 ভাগে ভাগ করেছে? জলঢাকা, মহানন্দা, তিস্তা নাকি মাতলা? তো দেখো উত্তরের যে পার্বত্য অঞ্চল, প্রথমত তোমরা উত্তরটা দেখে নাও, সেটা হচ্ছে তিস্তা। এরপর দেখো উত্তরের পার্বত্য অঞ্চল, ঠিক আছে, মানে এই এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। তো এই উত্তরের পার্বত্য অঞ্চলকে যদি দেখো যে কোন নদীটা 2 ভাগে ভাগ করেছে, সেটা হচ্ছে তিস্তা। তোমরা একটু ঠিকঠাকভাবে দেখো ম্যাপটা, সেটা হচ্ছে কি দার্জিলিংয়ের এই বরাবর একটা নদী এসছে, এটাকে বলা হচ্ছে তিস্তা রিভার। ঠিক আছে, এই যে তিস্তা নদীটা, এই তিস্তা নদীটা দার্জিলিংকে বা উত্তরের পার্বত্য অঞ্চলকে 2 ভাগে ভাগ করেছে। ঠিক আছে, এবং এই যে এই সাইডের ভূমিটা, এটাকে বলা হচ্ছে তরাই, অর্থাৎ তিস্তার বাম তীরের ভূমিকে বলা হচ্ছে তরাই। তরাই শব্দের অর্থ কি? নিম্ন, স্যাঁতস্যাঁতে নিম্ন জলাভূমি। এবং ডান দিকেরটা হচ্ছে ডুয়ার্স। ঠিক আছে, এটা হচ্ছে ডুয়ার্স। এই ডুয়ার্সকে আবার সংকোচ নামে একটি নদী 2 ভাগে ভাগ করেছে এরমভাবে। ঠিক আছে, তারা বাংলাদেশে গিয়ে ব্রহ্মপুত্রের সাথে মিশছে। ঠিক আছে, এই ডুয়ার্স এরিয়াতে এক ধরনের ঘাস দেখতে পাওয়া যায়, তাকে বলা হচ্ছে সাভানা ঘাস। এক ধরনের ঘাস দেখতে পাওয়া যায়, তাকে বলা হচ্ছে সাভানা ঘাস। এবং এই যে দার্জিলিং হিমালয়, ঠিক আছে, এখানে আছে কি দার্জিলিং হিমালয়, এবং এর উপরে আছে সিংহলীলা পর্বতশ্রেণী। ঠিক আছে, এই যে সিংহলীলা পর্বতশ্রেণী, এই সিংহলীলা পর্বতশ্রেণী উপরে সিকিম এবং নিচে পশ্চিমবঙ্গকে আলাদা করছে। ঠিক আছে, সিংহলীলা পর্বতশ্রেণী সিকিম এবং পশ্চিমবঙ্গকে আলাদা করে। এবং এই তরাই অঞ্চলে আছে কি দার্জিলিং হিমালয়। ঠিক আছে, এখানে আছে দার্জিলিং হিমালয়। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ নদী এখানে, সেটা হচ্ছে কি তিস্তা নদী, মহানন্দা। উত্তরবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ একটা নদী হচ্ছে কি মহানন্দা। ঠিক আছে, এটা হচ্ছে মহানন্দা, এরমভাবে মহানন্দা। ঠিক আছে, এই যে মহানন্দা উত্তরবঙ্গ থেকে প্রবাহিত হয়ে ভাগীরথীতে মিশেছে, অর্থাৎ এইখানে মিশে পদ্মার সাথে কোথায় চলে গিয়েছে? সেটা বাংলাদেশে চলে গিয়েছে। এবং এই মহানন্দা নদীর তীরেই শিলিগুড়ি শহরটি গড়ে উঠেছে। ঠিক আছে, কোন শহরটি? শিলিগুড়ি শহরটি গড়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মামাভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম নাকি পশ্চিম বর্ধমান? তো মনে রাখবে মামাভাগ্নে পাহাড় অবস্থিত হচ্ছে বীরভূমে। ঠিক আছে, রাঢ় অঞ্চলের একটি পাহাড়, সেটা হচ্ছে কি মামাভাগ্নে। এরপর দেখো কোন জেলায় দিয়ারা দেখা যায়? দিয়ারাটা কি আগে তোমরা বুঝে নাও। দিয়ারা হচ্ছে কি মহানন্দা নদীর পশ্চিম তীরে কালিন্দী নদী পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। তার মানে কি? তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের মহানন্দা নদী। ঠিক আছে, এটা হচ্ছে মহানন্দা নদী এবং এটার পশ্চিম তীরে, ঠিক আছে, এবং এটার পশ্চিম তীরে কী করছে? পূর্ব দিকে, মানে পশ্চিম থেকে পূর্ব দিকে একটা নদী প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে কি কালিন্দী নদী। ঠিক আছে, এরকমভাবে কালিন্দী নদী ভাগ মানে বয়ে যাচ্ছে। তো এটার যে উত্তর ভাগটা,
এই দিকটাকে বলা হচ্ছে কি, এই দিকটাকে বলা হচ্ছে তাল, উত্তর ভাগকে বলা হচ্ছে তাল, এবং এই যে দক্ষিণ ভাগ এটাকে বলা হচ্ছে দিয়ারা। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে দিয়ারা। অর্থাৎ কি তোমাদেরকে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে কি, দেখো সেটা হচ্ছে এখান থেকে আমাদের মহানন্দা নদী উত্তরবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ একটা নদী, যেটা পরবর্তী ক্ষেত্রে কি আমাদের গঙ্গার সাথে মিশেছে, ভাগীরথীর সাথে। এবং এই উত্তরবঙ্গের নদী মহানন্দার সাথে বরাবরই পশ্চিম থেকে পূর্ব দিকে আরও একটি নদী বয়ে যায়, সেটাকে বলা হচ্ছে কালিন্দী নদী। এটা হচ্ছে কি কালিন্দী নদী। এই কালিন্দী নদীর উত্তর দিকে এটাকে বলা হচ্ছে কি তাল, এবং নিচের দিকে এটাকে বলা হচ্ছে দিয়ারা। ঠিক আছে, নিচের দিকে হচ্ছে দিয়ারা। দিয়ারা জিনিসটা কি, দিয়ারা হচ্ছে কালিন্দী নদীর দক্ষিণে যে পলিমাটি যুক্ত, নবীন পলিমাটি যুক্ত যে এরিয়া, নবীন পলিমাটি, নতুন পলিমাটি দিয়ে যুক্ত যে এরিয়া, তাকে বলা হচ্ছে দিয়ারা। এবং উপরের দিকে যে জলাভূমিগুলো আছে, ঠিক আছে, যে হ্রদ বা জলাভূমি আছে, তাদেরকে বলা হচ্ছে তাল। তাহলে এখানে প্রশ্ন হয়েছে দিয়ারা কোথায় দেখতে পাওয়া যায়? দিয়ারা দেখতে পাওয়া যায় কোথায়? মালদাতে। মালদাতে কী করে বুঝবে তোমরা? দেখো এই নিচের দিকে যেখানে গঙ্গা নদী মিশেছে তার নিচের দিকে কী আছে? মালদা। এখানে তার জন্য মালদাতে কি বলা হয়? দিয়ারা দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখো, দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? গোর্গাবুরু, ঋষিলা, ফালুট নাকি সান্দাকফু? তো মনে রাখবে যে দক্ষিণবঙ্গ অর্থাৎ কি আমাদের যে নিচের দিকে সাউথের পার্ট, সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ একটি পাহাড় হচ্ছে অযোধ্যা পাহাড়। এবং অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি গোগ্রাবুরু, যার দৈর্ঘ্য হচ্ছে 677 মিটার। এটাই হচ্ছে দক্ষিণবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ একটি পাহাড় এবং সর্বোচ্চ শৃঙ্গ। এবং এবং আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি? সান্দাকফু। ঠিক আছে, সান্দাকফু হচ্ছে কি আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, এবং দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অযোধ্যার গোর্গাবুরু। ঠিক আছে, যার দৈর্ঘ্য হচ্ছে 677 মিটার। এরপর ফালুট এবং সান্দাকফু এই দুটো হচ্ছে কি সিংহলীলা পর্বতশ্রেণীর অংশবিশেষ। সান্দাকফুর দৈর্ঘ্য হচ্ছে 3636 মিটার, এবং ফালুটের দৈর্ঘ্য হচ্ছে 3595 মিটার। ঠিক আছে, এবং ঋষিলা হচ্ছে কি দার্জিলিং হিমালয়ের একটি অংশ, যার দৈর্ঘ্য হচ্ছে 3121 মিটার। 3121 মিটার। ঠিক আছে, তো এখানে তোমরা দেখে নাও, এখানে আছে অযোধ্যা পাহাড়। ঠিক আছে, এই অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি গোর্গাবুরু, যা হচ্ছে দক্ষিণ ভারতের একটি সর্বোচ্চ শৃঙ্গ। এবং ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি সিংহলীলা পর্বতশ্রেণীর। সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সিংহলীলা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, যেটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের জীবনরেখা কাকে বলা হয়? দামোদর, ভাগীরথী, হুগলি, তিস্তা নাকি সুবর্ণরেখা? তো মনে রাখবে যে পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় ভাগীরথী হুগলি নদীকে, যা গঙ্গা নদী নামেও পরিচিত। ঠিক আছে, গঙ্গা নদীর যদি গতিপথটা দেখো, এখানে ম্যাপটা দেখো একবার, গঙ্গা নদীর যে গতিপথ, ঠিক আছে, গঙ্গা নদীর গতিপথটা হচ্ছে, দেখো এখানে আমাদের যে ঝাড়খণ্ড, সেই ঝাড়খণ্ড দিয়ে ঢুকে পড়ে রাজমহল, ঝাড়খণ্ডের যে রাজমহলের পাহাড়, সেইখানটা দিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের দিয়ে প্রবেশ করছে মুর্শিদাবাদের নিকট যে ধুলিয়ান, ঠিক আছে, মুর্শিদাবাদের কাছে ধুলিয়ান নামক এরিয়াতে এসে করে মিশছে। এবং এখানে এটা হচ্ছে কি গঙ্গা নদী, এখানে হচ্ছে আমাদের যে ঝাড়খণ্ডের রাজমহলের পাহাড়, সেটা দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর দুটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা পদ্মা নামে বাংলাদেশে চলে যাচ্ছে, এবং আরেকটা হচ্ছে ভাগীরথী হুগলি নামে কি হচ্ছে আমাদের বঙ্গোপসাগরে এসে মিশছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি ভাগীরথী হুগলি, যেটা বাংলাদেশে চলে যাচ্ছে সেটা হচ্ছে পদ্মা, এবং এইখানে এটা হচ্ছে গঙ্গা নামে পরিচিত। ঠিক আছে, মনে থাকবে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন দুটি নদীর মিলিত প্রবাহ রূপ রূপনারায়ণ নামে পরিচিত? দ্বারকেশ্বর শিলাবতী, বক্রেশ্বর কোপাই নাকি কংসাবতী ও কেলেঘাই নাকি কোনোটিই নয়? তো মনে রাখবে দ্বারকেশ্বর এবং শিলাবতী এই দুটি নদীর মিলিত রূপ হচ্ছে রূপনারায়ণ নামে পরিচিত, এবং কংসাবতী ও কেলেঘাইয়ের পরিণত নাম হচ্ছে কি হলদি নদী। ঠিক আছে, এই দুটি নদী যখন মিলে যায় তখন তাকে বলা হচ্ছে হলদি নদী। পরবর্তী প্রশ্ন দেখো, রাবরের যুদ্ধে সিন্ধের রাজা দাহিরকে কে পরাজিত করেছিল? তো মনে রাখবে রাবরের যুদ্ধ হয়েছিল তোমার 1712 এডিতে। ঠিক আছে, রাজা দাহির সিন্ধ, পাঞ্জাবের যে সিন্ধ এরিয়া, সেখানকার যে রাজা দাহিরকে কে পরাজিত করেছিলেন? মোহাম্মদ বিন কাসিম গজনবী নাকি মোহাম্মদ ঘুরি নাকি কুতুবুদ্দিন আইবক?
তো 1712 এডিতে মোহাম্মদ বিন কাসিম, ভারতে যিনি প্রথম মুসলিম অ্যাটাক হয়েছিল তার মোহাম্মদ বিন কাসিম, তিনি কিন্তু রাজা দাহিরকে 1712 যে রবারির যুদ্ধ সেখানে তিনি তাকে হারান। এরপর যদি দেখি যে আমাদের ভারতের মধ্যে যে মুসলিম অ্যাটাকগুলো হয়েছিল তার মধ্যে প্রথমে কী করেছিল মোহাম্মদ বিন কাসিম, ফার্স্ট করেছিল কাসিম, সেকেন্ড করেছিল গজনবী, থার্ড করেছিল কে মোহাম্মদ ঘুরি এবং লাস্ট করেছিল কে মুঘল। এটা হচ্ছে কি আমাদের ভারতবর্ষের ওপর মুসলিম অ্যাটাক। তো তার মধ্যে মোহাম্মদ বিন কাসিম তিনি 1712 খ্রিস্টাব্দে কাকে হারিয়েছিলেন, রাজা দাহিরকে। এবং তিনি ভারতবর্ষে যখন রাজা দাহিরকে হারায় তারপর তিনি একটা কর প্রচলন করেছিলেন, সেটা হচ্ছে কি জজিয়া কর। তাহলে ভারতবর্ষের প্রথম জজিয়া কর কে প্রচলন করেছিল, মোহাম্মদ বিন কাসিম। ঠিক আছে, তিনি এখানে কতকগুলি ব্যক্তিদেরকে কিন্তু এই জজিয়া কর থেকে বাদ দিয়েছিলেন। জজিয়া কর কি, এখানে হচ্ছে যারা মুসলিম নয় তাদেরকে তাদের সুরক্ষার জন্য এই করটা দিতে হতো, কিন্তু শিশু, ঠিক আছে, কাদেরকে দিতে হতো না, শিশু, বৃদ্ধ, তারপর হচ্ছে ব্রাহ্মণ, বিকলাঙ্গ এবং মহিলা, এদেরকে কিন্তু জজিয়া কর দিতে হতো না। আর মুসলিমদের জন্য একটা কর প্রচলন করেছিল, সেটা হচ্ছে জাকাত। ঠিক আছে, মুসলিমদের জন্য জাকাত এবং অমুসলিমদের জন্য জজিয়া কর। তাহলে অমুসলিমদের জন্য জজিয়া কর কে প্রচলন করেছিল, মোহাম্মদ বিন কাসিম। ঠিক আছে, এবং তিনি এই কর থেকে কাদেরকে বাদ দিয়েছিলেন, অর্থাৎ কাদেরকে কর দিতে হতো না, সেটা হচ্ছে শিশুদের দিতে হতো না, বৃদ্ধদের দিতে হতো না, তাছাড়া কাদেরকে দিতে হতো না, ব্রাহ্মণদেরকে দিতে হতো না, বিকলাঙ্গদের দিতে হতো না এবং মহিলাদের দিতে হতো না। ঠিক আছে, এরপর দেখো মোহাম্মদ গজনবীর যে সোমনাথ মন্দির আক্রমণ, তার কততম ভারত আক্রমণ ছিল। ঠিক আছে, তো মোহাম্মদ গজনবী যখন সোমনাথ আক্রমণ করেছিল তার সেটি 16তম আক্রমণ ছিল। কততম? 16তম। তিনি তার জীবনকালে ভারতবর্ষে প্রায় 17 বার আক্রমণ করেছেন। ঠিক আছে, 1000 এডি থেকে 1027 এডির মধ্যে তিনি প্রায় 17 বার ভারতে আক্রমণ করেছেন। তার মধ্যে 16তম আক্রমণটা তিনি কোথায় করেছিলেন, গুজরাটের সোমনাথ মন্দিরে। ঠিক আছে, কোথায়, গুজরাটের সোমনাথ মন্দিরে। এবং সেই সময় সেখানকার রাজা কে ছিলেন, রাজা ছিলেন অজয় পাল। এবং সেই বছরেই তিনি যখন সোমনাথ মন্দির অ্যাটাক করেন সেই সময় তিনি বৌদ্ধ মন্দিরও অনেকগুলো ভেঙে দিয়েছিলেন, তার জন্য তিনি উপাধি নিয়েছিলেন বুদ্ধ সিকম। ঠিক আছে, এবং তার 17তম যে আক্রমণ 1027 এডিতে, সেই সময় যখন সে ভারত আক্রমণ করে তখন পাঞ্জাবের যে জট কমিউনিটি তারা তাকে ধরে নেয়, ঘিরে নেয় এবং তাকে হত্যা করে সেখানে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, কিতাবুল হিন্দের লেখক আল বরুনি কার সাথে ভারতে এসেছিলেন? তো ভারতে কার সাথে এসেছিলেন, গজনবী, ঘুরি, বাবর নাকি আকবর? তো কিতাবুল হিন্দ, ঠিক আছে, কিতাবুল হিন্দের লেখক কি, আল বরুনি। তিনি কার সাথে এসেছিলেন, তিনি এসেছিলেন মোহাম্মদ গজনবীর সাথে। এবং এই মোহাম্মদ গজনবীর সাথে আরও দুজন এসেছিলেন, সেটা কে এসেছিলেন, উতবি এবং ফিরদৌসি, এগুলো ইতিহাসকার। ঠিক আছে, ফিরদৌসি এবং তার সাথে কে এসেছিলেন, আল বরুনি। এই তিনজন কিন্তু গজনবীর সাথে এসেছিলেন। এরপর দেখো, কুরআন খাঁ নামে কে পরিচিত, কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি নাকি মোহাম্মদ ঘুরি? তো মনে রাখবে যে কুরআন খান নামে পরিচিত হচ্ছে কুতুবুদ্দিন আইবক, কারণ কি তার সমস্ত কুরআনটাই মনে ছিল। এরপর কুতুবুদ্দিন আইবক হচ্ছে কি আমাদের যে দাস বংশ বা গুলাম ডাইনেস্টি তার যে সংস্থাপক, সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক দেখো, মোহাম্মদ ঘুরি 1192 যে, দেখো মোহাম্মদ ঘুরি ভারতে অনেকবার আক্রমণ করে, তার মধ্যে 1191 যখন তিনি আক্রমণ করেন ফার্স্ট তরাইনের যুদ্ধ। ঠিক আছে, 1191 ফার্স্ট তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের কাছে তিনি হেরে যান। এবং 1192 যে সেকেন্ড তরাইনের যুদ্ধ, সেখানে পৃথ্বীরাজ চৌহানকে তিনি হারান এবং ভারতের উপর দখল করেন। তারপর 1194 সালে, ঠিক আছে, 1194 সালে চন্দ্রবার্গের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের বন্ধু জয়চন্দ্রকেও কিন্তু তিনি হারান এবং নর্থ ইন্ডিয়াকে দখল করেন। এবং তারপর তিনি রাজত্ব করতে থাকেন, কিন্তু 1206 সালেই তিনি মারা যান। ঠিক আছে, 1206 তিনি মারা যান। সেই সময় তার যে গুলাম ছিল, তার 3জন গুলাম ছিল। ঠিক আছে, মোহাম্মদ ঘুরির 3জন বিখ্যাত গুলাম ছিল, তার মধ্যে একজন হচ্ছে কি কুতুবুদ্দিন আইবক এবং বাকিগুলো ছিল কি বখতিয়ার খিলজি, কুতুবুদ্দিন আইবক, আর ছিল ইয়ালদোজ
এবং ছিল উবাচা। এই চারজন ছিল মোহাম্মদ ঘুরির দাস বা গুলাম। তো তার মধ্যেই যে কুতুবুদ্দিন আইবকের কী হয়, মোহাম্মদ ঘুরির কন্যার সাথে বিবাহ হয়, কারণ তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয় এবং তারা বিবাহ করে। তার ফলে কি হয়, দিল্লির যে শাসনভার সেটা চলে যায় কুতুবুদ্দিন আইবকের কাছে। এবং কুতুবুদ্দিন আইবক যেহেতু মোহাম্মদ ঘুরির একজন দাস ছিল, তার জন্য এই বংশের নাম হয় দাস বংশ। এবং এই কুতুবুদ্দিন আইবক কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, যেমন হচ্ছে কি, তিনি প্রথমত কুরআন খান নামে পরিচিত। তাছাড়া তিনি আড়াই দিনের ঝোপড়া নামে একটি মসজিদ তৈরি করেছিলেন, কি আড়াই দিনের ঝোপড়া। এবং তার আরও একটি অন্য নাম হচ্ছে লাখ বক্স, অর্থাৎ তিনি কিন্তু খুব অনেক বেশি দান করতেন, তার জন্য তার নাম হয়েছিল লাখ বক্স। ঠিক আছে। এবং এই কুতুবুদ্দিন আইবকের ঠিক আছে, এর দরবারি কবি কে ছিল, মিনহাজ উজ সিরাজ। দরবারি কবি কে ছিল মিনহাজ উস সিরাজ। এবং এনার লেখা বইটার নাম কি, তবকাত ই নাসির। ঠিক আছে। এবং কুতুবুদ্দিন আইবক 1210-এ, ঠিক আছে, 1210-এ পোলো খেলতে যেয়ে মারা যান। কি খেলতে যেয়ে মারা যান, পোলো। এটা প্রশ্ন কিন্তু আসে স্ট্যাটিক জিকেতে বিশেষ করে, যে কোন সুলতান শাসক বা কোন মুসলিম শাসক পোলো খেলতে যেয়ে মারা গিয়েছিলেন, সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক। এরপর দেখো, দাসের দাস নামে কোন মুসলিম শাসক পরিচিত, দাসের দাস, গুলামোকা গুলাম। ঠিক আছে। ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক, রাজিয়া সুলতানা নাকি বেহরম শাহ। তো মনে রাখবে ইলতুৎমিশ, অর্থাৎ কুতুবুদ্দিন আইবকের পর যিনি গুলাম বংশের যে সিংহাসনে বসেছিলেন তিনি হচ্ছেন ইলতুৎমিশ। 1212 থেকে, এনার সময়কাল হচ্ছে 1212 থেকে 1236। ঠিক আছে। তো তিনি হচ্ছেন কে, তিনি ছিলেন কুতুবুদ্দিন আইবকের গুলাম। যেহেতু কুতুবুদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘুরির গুলাম এবং ইলতুৎমিশ ছিল কুতুবুদ্দিন আইবকের গুলাম, তার জন্য ইলতুৎমিশকে কি বলা হতো, গুলামের গুলাম বা দাসের দাস। ঠিক আছে। এবং ইলতুৎমিশ যে বংশের প্রচলন করেছিলেন তার নাম হচ্ছে ইলবারি বংশ। এই ইলতুৎমিশেই তার সময়কালে কি করেছিলেন, তামার টাকা এবং রূপার করেছিলেন চিন্দল। রূপর হচ্ছে চিন্দল। ঠিক আছে। এই দুটা কয়েন কিন্তু প্রচলন করেছিলেন, তামার হচ্ছে টাকা, রূপার হচ্ছে চিন্দল, ইলতুৎমিশ করেছিল। ঠিক আছে। এবং এই ইলতুৎমিশের কন্যাই হচ্ছে কে, রাজিয়া সুলতানা। এবং এই রাজিয়া সুলতানাই ছিল দিল্লি সালতানাতের একমাত্র মহিলা শাসিকা, ছিলেন রাজিয়া সুলতানা। এবং এই যে ইলতুৎমিশের একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, সেটা হচ্ছে কি 40 দল। তিনি একটা দল গঠন করেছিলেন 40 জনকে নিয়ে, সেটা হচ্ছে কি 40 দল। ঠিক আছে, 40 দল। পরবর্তী প্রশ্ন দেখো, টাকা ও চিন্দলের প্রচলন কে করেন, ইলতুৎমিশ। এখনই বললাম তোমাদেরকে। নেক্সট প্রশ্ন দেখো, 1215 সালে, ঠিক আছে, 1215 সালে তৃতীয় তরাইনের যুদ্ধে ইয়ালদোজের সাথে কার হয়? আমি কি বললাম যে মোহাম্মদ ঘুরির একজন দাস ছিল ইয়ালদোজ। দেখো প্রথমেই কি হয়েছে, কুতুবুদ্দিন আইবক তিনি রাজত্ব পেয়েছেন, কিন্তু তার বাকি যে মানে গোলামরা ছিল বা দাসরা ছিল, বাকি গোলাম কারা কারা ছিল, বখতিয়ার খিলজি, কুতুবুদ্দিন আইবক, ইয়ালদোজ এবং উবাচা। তো কুতুবুদ্দিন আইবক তো শাসন কাজ পেয়েছিলেন, কিন্তু ইয়ালদোজ, উবাচা এবং বখতিয়ার খিলজি এরা কিন্তু কেউই এই দিল্লি সিংহাসনে বসতে পারেননি। এবং তার মধ্যে বখতিয়ার খিলজি ছিলেন খুব গুরুত্বপূর্ণ, কারণ তিনি কি করেছিলেন, নালন্দা যে বিশ্ববিদ্যালয়, সবসময় গুপ্ত বংশের সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠান সেটা ছিল কি, নালন্দা বিশ্ববিদ্যালয়। সেই নালন্দা বিশ্ববিদ্যালয়কে জ্বালিয়ে দিয়েছিলেন কে, বখতিয়ার খিলজি। ঠিক আছে। তো সেখানে ইয়ালদোজ কি করেছিল, সেও কিন্তু চেয়েছিল দিল্লির সিংহাসনটা দখল করার জন্য। তো তিনি 1215 সালে কার সাথে যুদ্ধ করেছিলেন, যেটি তৃতীয় তরাইনের যুদ্ধ নামে পরিচিত, মোহাম্মদ ঘুরি, বাবর, আলতুৎনিয়া নাকি ইলতুৎমিশ? তো দেখো সালটা দেখেই বোঝা যাচ্ছে যে 1215 মানে ইলতুৎমিশের সাথে ইয়ালদোজের তৃতীয় তরাইনের যুদ্ধ হয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, খলজি বংশের সংস্থাপক কে? আলাউদ্দিন খলজি, জলালুদ্দিন খলজি, কুতুবুদ্দিন মুবারক খলজি নাকি খুসরো খা? তো খলজি বংশের সংস্থাপক হচ্ছে জলালুদ্দিন ফিরোজ শাহ বা জলালুদ্দিন খলজি।
ঠিক আছে, তিনি হচ্ছেন খলজি বংশের সংস্থাপক। এবং খলজি বংশের সবথেকে গুরুত্বপূর্ণ শাসক হচ্ছে কি আলাউদ্দিন খলজি। এই আলাউদ্দিন খলজি হচ্ছে জলালউদ্দিন খলজির ভাইপো এবং জামাই। কি ভাইপোও ছিল, আবার পরবর্তী ক্ষেত্রে জামাইও হয়, জামাতা। ঠিক আছে, এরপর দেখো এই আলাউদ্দিন খলজিকে আবার বলা হয় সিকন্দর টু, কারণ সেই আলাউদ্দিন খিলজি কী চেয়েছিল, গোটা পৃথিবীটাকে নিজের দাসত্ব মানে স্বীকার করতে বাধ্য করাতে চেয়েছিল, তার জন্য আলাউদ্দিন খলজিকে বলা হয় সিকন্দর টু। পরবর্তী প্রশ্ন দেখো, মধ্যকালীন ভারতে ভ্রমণকারী মার্কো পোলো কোন দেশের বাসিন্দা ছিল? ভেনিস, ইস্তানবুল, প্যারিস নাকি ফ্রান্স? তো মার্কো পোলো ছিলেন কোথাকার? ইটালির ভেনিস থেকে তিনি এসেছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ভুবনেশ্বরী নয়, উড়িষ্যার যে ভুবনেশ্বর, ঠিক আছে ভুবনেশ্বর, সেই ভুবনেশ্বরের যে লিঙ্গরাজ মন্দির, সেই লিঙ্গরাজ মন্দির কোন রাজা বানিয়েছিলেন? যাযাতি, কেশরী ধর্মারাথা নাকি জন্মেজয় প্রথম নাকি ভীমরাথা? তো মনে রাখবে যে লিঙ্গরাজ মন্দির উড়িষ্যার ভুবনেশ্বরের গুরুত্বপূর্ণ একটা মন্দির, সেটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির। সেটা 1000 এডিতে, ঠিক আছে, কখন? 1000 এডিতে কে বানিয়েছিলেন? কেশরী ধর্মারথা। না সরি, এটা ভুল। ঠিক আছে, কে বানিয়েছিল? যযাতি বানিয়েছিল, এটা যযাতি কেশরী। ঠিক আছে, বানিয়েছিলেন কে? যযাতি কেশরী। ঠিক আছে, এবং তিনি কোন বংশের রাজা ছিলেন? তিনি সোমবংশী বংশের রাজা ছিলেন। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সাংবিধানিক সমিতি নয়? মানে কোনটা কনস্টিটিউশনাল বডি নয়? দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, দ্য ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া, দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশন নাকি দ্য ন্যাশনাল কমিশন ফর ওমেন? তো মনে রাখবে আমাদের যে কমিশনগুলো আছে ভারতে, সেটা দু প্রকারের হয়। একটা হচ্ছে কনস্টিটিউশনাল বা সাংবিধানিক, আর একটা হচ্ছে লিগাল, যেগুলো সাংবিধানিক নয় কিন্তু আইনত ঠিক, অর্থাৎ যেগুলোর বিল পাস হয়েছে আমাদের সংসদে কিন্তু সেগুলো অ্যাক্টে পরিণত হয়নি, সেগুলো হচ্ছে কি লিগ্যাল। আর যেগুলো কনস্টিটিউশন আমাদের সংবিধানে যাদের উল্লেখ আছে তাদের হচ্ছে কনস্টিটিউশনাল। তো আমাদের যে সংবিধানে উল্লেখিত যে কমিশনগুলো আছে, প্রথমে একটা আছে কি ন্যাশনাল কমিশন ফর এসসি বা শিডিউল কাস্ট, যেটা আমাদের আর্টিকেল 338-এ আলোচনা করা হয়েছে। তাছাড়া কি আছে? ফাইন্যান্স কমিশনের চর্চা আছে আমাদের আর্টিকেলে 280-তে। আমাদের যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আমাদের যে নির্বাচন আয়োগ, তার চর্চা আছে আমাদের আর্টিকেল 324-এ। এবং ইউপিএসসি, ঠিক আছে, ইউপিএসসি, পিএসসি, এগুলোর চর্চা আছে আর্টিকেল 315। জিএসটি কাউন্সিল, তার চর্চা আছে 279-এতে। এবং আমাদের যে সিএজি, তার চর্চা আছে কোথায়? 148 আর্টিকেল। কিন্তু যেগুলো লিগাল তাদের কোনো আমাদের আর্টিকেলে চর্চা নেই, যেমন কি ন্যাশনাল ওমেন, ঠিক আছে, ন্যাশনাল ওমেন কমিটি, ঠিক আছে, তাছাড়া কি ন্যাশনাল হিউম্যান রাইট কমিটি। এগুলো কিন্তু সাংবিধানিক অধিকার নয়, আবার সাংবিধানিক কিন্তু কোনো মানে সমিতিও নয়। ঠিক আছে, তাছাড়া কি আছে? ন্যাশনাল মাইনরিটি কমিটি। তো এইগুলো হচ্ছে কি আমাদের লিগাল কমিটি। তাহলে এখানে প্রশ্ন আছে কোনটি সাংবিধানিক সমিতি নয়? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তো বললাম আর্টিকেল 324-এ এর চর্চা আছে। ফাইন্যান্স কমিশন আর্টিকেল 280-তে চর্চা আছে। ঠিক আছে, কিন্তু দেখো দ্য ন্যাশনাল কমিশন ফর ওমেন, এটা কিন্তু আমাদের সংবিধানে এর চর্চা নেই, এটা হচ্ছে আমাদের লিগাল একটা সমিতি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ইউপিএসসির যে চেয়ারম্যান হন তাকে কে নিয়োগ করেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি হাইকোর্টের বিচারপতি? তো আর্টিকেল 315 অনুসারে, ঠিক আছে, আমাদের ভারতীয় সংবিধানের আর্টিকেল 315 অনুসারে ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান হন তাকে নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। ঠিক আছে, এবং এই ইউপিএসসি চেয়ারম্যানের কার্যকাল হয় 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত, যেটা আগে কমপ্লিট হবে সেটা হিসাবেই ধরা হয়। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন যেটা আছে, নিম্নের কে ভারতের প্রথম ল অফিসার, প্রথম আইনি অফিসার কে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি,
নাকি আইনমন্ত্রী, নাকি অ্যাটর্নি জেনারেল, নাকি রাষ্ট্রপতি? তো মনে রাখবে ভারতের প্রথম ল অফিসারের কথা যখন বলা হবে সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল, যার চর্চা আমাদের সংবিধানের আর্টিকেলের 76-এ বা 76 নম্বর আর্টিকেলে আছে। তিনি হচ্ছেন ভারতের প্রথম ল অফিসার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নের কোন আর্টিকেলটি ফাইন্যান্স কমিশনের অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করে? আর্টিকেল 300, আর্টিকেল 320, নাকি আর্টিকেল 290, নাকি আর্টিকেল 280? তো যে ফাইন্যান্স কমিশন তার চর্চা আছে আমাদের আর্টিকেল 280-তে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এবং আমাদের যে প্রথম ফাইন্যান্স কমিশন হয়েছিল, ফার্স্ট ফাইন্যান্স কমিশন, ঠিক আছে, ফার্স্ট ফাইন্যান্স কমিশন, তার চেয়ারম্যান কে ছিল? কেসি নিয়োগী। চেয়ারম্যান কে ছিল? কেসি নিয়োগী। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ভারতের যে সিএজি এর উল্লেখ কত নাম্বার আর্টিকেলে রয়েছে? 352, 280, 156, নাকি 148? তো সিএজি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, যার চর্চা আছে আমাদের আর্টিকেল 148-এ। ঠিক আছে, এই সিএজির যিনি হেড হন তাকে কে নিযুক্ত করেন? পিএমের সিফারিশে কে করে? প্রেসিডেন্ট। ঠিক আছে, এরা কি করে? সিএজির মেন কাজ হচ্ছে ভারতের যে কোনো রাজ্যের বা আমাদের ভারতের কেন্দ্র সরকারের যে কোনো খরচকে ইনভেস্টিগেশন করাই হচ্ছে সিএজির কাজ। ঠিক আছে, এবং এই যে সিএজি ভালোভাবে কাজ করছে কিনা বা তাদের রিপোর্টটা স্বচ্ছ রিপোর্ট কিনা সেইটা চেক করার জন্য একটা কমিটি থাকে। ঠিক আছে, সেই কমিটিটাকে বলা হয় লোকলেখা সমিতি। লোকলেখা সমিতি। আর এই লোকলেখা সমিতির হেড হয় কে? এই লোকলেখা সমিতির হেড হয় অপোজিশন পার্টির যিনি হেড থাকেন, অপোজিশন পার্টির যিনি হেড থাকেন তিনি হচ্ছেন এই লোকলেখা সমিতির হেড। মানে জিনিসটা দেখো, ভারতের যে কোনো রাজ্য বা আমাদের যে কেন্দ্র, সেই কেন্দ্র যে কোনো খরচ করছে, আমাদের যে বিল, যে বাজেট পেশ হয় সেখানে যে টাকাটা খরচ হয়, সেই খরচের যে কোনো ইনভেস্টিগেশন, যে কোনো খরচের ইনভেস্টিগেশন করার অধিকার কার কাছে আছে? সিএজির কাছে আছে। তাদের যদি মনে হয় যে এখানে কোনো রকম কারাপশন হচ্ছে সেক্ষেত্রে তারা কিন্তু ইনভেস্টিগেশন করতে পারে। ঠিক আছে, তো এবার তারা যে সঠিকভাবে ইনভেস্টিগেশন করছে সেইটা চেক করার জন্য আরও একটা কমিটি আছে। সেই কমিটিটা হচ্ছে লোকলেখা কমিটি। আর যার হেড হচ্ছে অপোজিশন পার্টির যিনি হেড থাকেন। অর্থাৎ কি, যদি আমাদের মেজরিটিতে থাকা পার্টি কোনো রকম কারাপশন করে সেক্ষেত্রে যদি সিএজি তাদেরকে সাপোর্ট করে তখন কিন্তু অপোজিশন পার্টির হাতে থাকা লোকলেখা সমিতি সিএজির রিপোর্ট চেক করে কিন্তু জিনিসটা সামনে আনতে পারবে। এরকমই যে সিচুয়েশন সেটা কিন্তু আমাদের সংবিধান করার সময় বি.আর. আম্বেদকর দিয়ে গেছেন। ঠিক আছে, এরপর দেখো সিএজির চর্চা তো বললাম আর্টিকেল 148 থেকে আর্টিকেল 151। ঠিক আছে, এই তিনটা আর্টিকেল পুরোপুরি আমাদের সিএজিকে নিয়ে চর্চা করা হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ইনসুলিনের কাজ কি? ইনক্রিজ ব্লাড সুগার, ডিক্রিজ ব্লাড সুগার, নাকি ব্লাড ভেসেলটাকে কনস্ট্রিক্ট করে দেয়, নাকি? দেখো, ইনসুলিনের কাজ হচ্ছে কি, ইনসুলিন মেনলি ক্ষরণ হয় কোথার থেকে? আমাদের প্যানক্রিয়াস থেকে। ঠিক আছে, অগ্নাশয় থেকে। এই যে ইনসুলিনের কাজ হচ্ছে সুগার লেভেলকে, আমাদের শরীরের যে সুগার লেভেল তাকে ডিক্রিজ করে দেওয়া। অর্থাৎ অনেক সময় কি হয়, আমাদের সুগার অনেক হাই হয়ে যায়, সেই সময় ইনসুলিন কি করে? সুগারটাকে নিজের ব্যালেন্স করার জন্য সুগার লেভেলটাকে একটু কম করে। এটা হচ্ছে ইনসুলিনের কাজ। এরপর দেখো, টিবিয়া কোন অংশ? টিবিয়া কোথায় থাকে? হাতে, স্ক্যাল, আর্ম, নাকি লেগ, নাকি পায়ে? তো টিবিয়া দেখতে পাওয়া যায় হচ্ছে আমাদের পায়ে। টিবিয়া কি? দেখো, আমাদের পায়ের যে দুটো মেন হাড়, একটা হচ্ছে কি ফিবুলা আর একটা হচ্ছে টিবিয়া, যে হাড়টা আমরা হাত দিলে দেখতে পাই। ঠিক আছে, হাত দিলে টাচ করে বুঝতে পারি সামনে, সেই হাড়টা হচ্ছে টিবিয়া, মেন হাড় যেটার উপর আমরা দাঁড়িয়ে আছি তাকে বলা হচ্ছে টিবিয়া। ঠিক আছে, তো আজকে যে প্রশ্নগুলো ছিল এ পর্যন্তই। আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, তাছাড়া কমেন্ট বক্সে জানাতে পারো। ঠিক আছে, এবং পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল সেখানে জয়েন হয়ে যাও। আর ক্লাসটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।